নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকের সাফ কথাতে প্রত্যেক দিনের মতনই আমার সঙ্গে থাকবেন অতিথিরা। পরিচয় করাবো তাদের সঙ্গে, তবে তার আগে জানিয়ে রাখবো আজকের বিষয়। আজকের বিষয় আমরা প্রত্যেকেই জানি, সকাল থেকে যেমনটা দেখছিলাম যে এসআইআর ইতিমধ্যেই এসআইআর শুরু হয়ে গেছে বাংলাতে এবং 12টা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও এবার এসআইআর শুরু। গতকাল অর্থাৎ সোমবার মধ্যরাত্রের পর একেবারে 12টার পর থেকে শুরু হয়ে ভোটার কার্ড এক প্রকার ফ্রিজ করা হয় এবং তারপর থেকে শুরু হয়ে গেছে এই যে ঝাড়াই বাছাই। আর এই ঝাড়াই বাছাইয়ের উদ্দেশ্যই হচ্ছে চাল থেকে কাঁকড় আলাদা করা, কিন্তু তা কতটা সম্ভব তা নিয়ে থাকবে আজকের এই আলোচনা। শুধু তাই নয়, কারা কারা থাকছেন এসআইআর এর পর তালিকাতে এবং কারা বাদ পড়ছেন, বৈধ কারা অবৈধ কারা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে থাকবে আলোচনা। থাকবেন শাসক থেকে বিরোধীর প্রতিনিধিরা। তবে এসআইআর সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব শুরুতেই যে এসআইআর কি এবং তা কবে থেকে কিভাবে লাগু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে এবং কোন কোন নথি আপনার প্রয়োজন রয়েছে এই এসআইআর কে কেন্দ্র করে। তাহলে আসুন শুরুতে দেখব এসআইআর কি এবং তার প্রয়োজনীয় নথি কি কি রয়েছে। মঙ্গলবার থেকে বাংলা সহ 12 রাজ্যে হবে এসআইআর। সোমবার রাত 12টা থেকে ফ্রিজ করা হয় ভোটার তালিকা। 28 অক্টোবর থেকে 3রা নভেম্বর এসআইআর কর্মীদের চলবে প্রশিক্ষণ। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ঘরে ঘরে যাবেন বিএলওরা। 9 ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি 2026 চলবে আবেদন পর্ব দাখিল। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত যাচাই পর্ব ধার্য। 7 ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। ঠিক অন্যদিকে 11টি নথি দিতে হবে এসআইআরে, যার মধ্যে থাকছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। 2 আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। 3 জন্মের শংসাপত্র। 4 ভারতের পাসপোর্ট। 5 স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য, যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। 6 রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7 বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু রয়েছে। 10 রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল, পর্চা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর ঘোষণায় তপ্ত বাংলা। ইতিমধ্যে তৃণমূলের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি জেলায় জেলায়। সব মিলিয়ে বিধানসভার আগে চাল থেকে কাঁকড় আলাদা করতে পারবে ইলেকশন কমিশন? প্রশ্ন লাখ টাকার। আমরা যেমনটা দেখছিলাম যে এসআইআর কি এবং সেখানে কি কি নথির প্রয়োজন রয়েছে। মোট 11টা নথির প্রয়োজন রয়েছে, যার সবটা কিছুটা হলেও ব্রিফ আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এবার আলোচনাতে আমরা ঢুকবো এবং আমার সাথে ভার্চুয়ালি এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী, তিনি ত্রিপুরা থেকে জুড়ে গেছেন। অন্যদিকে আমার সাথে উপস্থিত থাকবেন ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে এক প্রকার বলা যায় রঞ্জন ঘোষ, বাংলা থেকে থাকবেন এবং একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে থাকবেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র প্রণয় ঘোষ থাকবেন এবং একই সঙ্গে আমাদের প্রতিনিধি শান্তনু জুড়ে গেছে ইতিমধ্যে। এবং আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে দায়ান হোসেন, এজিপি নেতৃত্ব এবং অন্যদিকে তিনি আইনজীবীও। সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে বাংলার বর্তমানের পরিস্থিতিটা ঠিক কি রয়েছে, আমাদের সাথে শান্তনু যেহেতু রয়েছে, আমি শান্তনুর থেকে শুরুতেই জানতে চাইবো যে শান্তনু, ইতিমধ্যেই যেমনটা একটা সম্ভাবনা ছিল সেই সমস্ত জল্পনার অবসান ঘটলো এবং বাংলাতে শুরু হয়ে গেল এসআইআর। 26-এর আগে এই যে চাল থেকে কাঁকড় আলাদা করার যে একেবারে তোড়জোড় শুরু হয়ে গেল, তা কতটা বাস্তব এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলার অবস্থানটা জানতে চাইবো। আর এটা নিয়ে কিন্তু অনেকের একটা সন্দেহ ছিল যে এসআইআর যখন হবে সেই ক্ষেত্রে মানে চাল থেকে কাঁকড় যখন আলাদা হবে সেই কাঁকড়গুলো ঢুকেছে কোথা থেকে। মূলত উদ্দেশ্য একটাই ছিল যে ভিনদেশি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশিদের কিন্তু একেবারেই তাদের উপরই লক্ষ্য ছিল।
আর সবচেয়ে বেশি যদি বাংলাদেশি ঢুকে কোথাও থাকে, যেটা মনে করছে কেন্দ্র সরকার, সেটা মালদা, মুর্শিদাবাদ এবং একইভাবে বীরভূমের এই যে প্রত্যন্ত এলাকা, বীরভূমেও কিছু অংশ ঢুকেছে সেটা মুর্শিদাবাদ হয়ে, এবং একই সঙ্গে নদিয়ার কিছু অংশ, সেই অংশও কিন্তু ঢুকেছিল। এইবারে চিন্তার বিষয় যেটা সাধারণ মানুষ যেটা চিন্তা করছে, যে এসআইআর যখন হবে, ঠিক যেমন করে ঘটনা ঘটেছিল এনআরসির সময়, যেভাবে আমরা দেখেছিলাম যে রীতিমতো তাণ্ডবে জ্বলেছিল গোটা বাংলা, আর তার সূত্রপাত যদি আমরা দেখে থাকি সেটা ঘটেছিল একেবারে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে, যে কিভাবে কি পরিস্থিতি হয়েছিল। অর্থাৎ মানুষকে ভুল বোঝানো, তাদেরকে এটাই বোঝানো হয়েছিল যে হেন তেন প্রকারে তোমাদের দেশ থেকে বের করে দেবে। আর এই ক্ষেত্রে ঠিক একই রকম প্রক্রিয়া অবলম্বন হয়ে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যেটা আমরা দেখছি যে বিভিন্ন নেতৃত্ব তারা রীতিমতো এটাই বোঝাচ্ছে যে এসআইআরটা কিন্তু একেবারে এনআরসির মতনই, কারণ এপার বা ওপার এই দুটো পার্ট কিন্তু তোমরা যদি এই ফাঁদে পড়ে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যার মধ্যে পড়ে যাবে। আবার অনেকে বিষয়টা বুঝেও যাচ্ছে, কারণ এর আগে যখন তারা আগুন ধরিয়েছিল, এর আগে যখন তারা ট্রেনে আগুন ধরিয়েছিল, বেশিরভাগই না বুঝে, অর্থাৎ তাদেরকে বুঝানো হয়েছিল যে তোমরা বিপদে পড়বে। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পড়াশোনা এটা তারা করছে। আর একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যবে থেকে এসআইআর ঘোষণা হলো, মানে গতকাল থেকে, তারপরে ইসিআই এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট যদি তুমি ঘাটো দেখবে যে তার আগে থেকে আমরা এক ক্লিকে খুলতে পারছিলাম, এখন কিন্তু সেটা আর এক ক্লিকে খোলা যাচ্ছে না। একবার ক্লিক করে অন্তত পক্ষে 3 মিনিট তোমাকে দাঁড়াতে হবে তবে খুলছি। তার মানে এটাই যে মানুষের জানার আগ্রহ রয়েছে, একেবারে। আমি একটু থামাবো শান্তনু তোমাকে, এই মুহূর্তে আমার সাথে অতিথিরা যারা রয়েছেন আমি তাদের থেকে এই উত্তরই নেব যে কি এই এসআইআর, এবং মানুষ ইতিমধ্যে ভয় পাচ্ছেন। আমি দেয়ান বাবুর কাছে যাবো। দেয়ান বাবু, একটা আতঙ্ক কিন্তু ইতিমধ্যেই ছড়াতে শুরু হয়ে গেছে যে এসআইআর, এবং সেখানে নানান রকমের বিষয় উঠে আসছে, যার মধ্যে অনেকগুলো সাল, 1987 সাল, 2002 সাল, এই যে যাদের যাদের নাম থাকবে, যারা বাদ পড়বে কি না, কারা থাকছেন, যেমনটা শান্তনু বলছিল, কি হতে পারে? সবাইকে নমস্কার। নিউজ লাইভ বাংলা চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাবৃন্দদেরকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই, আদাব জানাই। আজকের যে ইস্যু এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ ইস্যু বিকজ ইটস হ্যাপেনিং ভারতবর্ষে 2002 থেকে 4 বা 5 অবধি যেটা একবার হয়েছিল। সো অলমোস্ট 25 ইয়ার্স পরে সেটা আবার হতে যাচ্ছে। সো মানুষের মধ্যে দিয়ে মানুষের মধ্যে অনেক আতঙ্ক রয়েছে এটা, এবং আতঙ্ক হওয়ার কারণও রয়েছে। বিশেষ করে যখন প্যান ইন্ডিয়া একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল যে এসআইআর হবে, দেন পাইলট প্রজেক্ট স্টার্ট হলো বিহার থেকে। ওয়েন ইটস স্টার্টেড ইন বিহার, তো লট অফ কনফিউশন স্টার্টেড, হাইকোর্ট কেস হলো, সুপ্রিম কোর্ট কেস হলো। সো দেখা গেল সেখানে প্রায় 47 লাখ মানুষের নাম বাদ পড়েছে, এবং সেখানে বিরোধীরাও কিন্তু খুব আঙ্গুল দিল সেখানে করে প্রায় একটা রাজনৈতিক ইস্যু, ভোটচুর কিবা কিবি অনেক ধরনের ইস্যুটা সেখানে বড় করে দিল। বাট দ্য থিং ইজ দ্যাট মানুষকে সেখানে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ইটস অ্যান কনস্টিটিউশনাল ম্যান্ডেট। আর্টিকেল 324 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ম্যান্ডেটস দ্যাট এভরি 25 ইয়ার্স বা কিছু বছর পর পর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টে করতে হয়। তারই প্রক্রিয়ায় রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেটা তারা করে। তার মুখ্য উদ্দেশ্য হয়েছে যে ভোটার লিস্টগুলো, যে ভোটাররা অনেকদিন থেকে মারা গিয়েছে বা জায়গা স্থান পরিবর্তন করেছে বা দেশ ছেড়ে চলে গেছে, তাদের নামতে শনাক্ত করা। কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমাদের প্রত্যেকেরই ইচ্ছা যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, অবাধ নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইসিআই ইজ ডুইং ইট। সো অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমরা এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা এটাকে সাপোর্ট করার প্রয়োজন রয়েছে। এবং বিহারে যেখানে পড়ে মানে মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে ইন্টারফেয়ার করেছে, এবং সুপ্রিম কোর্ট ক্লিয়ার কাজ ডাইরেকশনও দিয়েছে। সো ওয়ান থিং পাবলিকরা আশ্বস্ত হতে পারে যে দিস প্রসেস ইজ নট আনকনস্টিটিউশনাল, সিন্স সুপ্রিম কোর্ট বিহারের কেসে কিন্তু বলেনি দিস ইজ আনকনস্টিটিউশনাল অর বায়াস সামথিং, এসব কথা বলেনি। 2 নম্বর, এসআইআর দিয়ে কিন্তু আপনার নাগরিকত্ব মাপা হবে না। নাগরিকত্ব সম্পূর্ণ আলাদা জিনিস, এবং এসআইআরটা সম্পূর্ণ আলাদা জিনিস। দিস ইজ ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং নাগরিকত্ব সম্পূর্ণ আলাদা জিনিস। নাগরিকত্ব আপনার সিটিজেনশিপ অ্যাক্ট আপনার গাইডলাইন হবে বা আপনার মাপকাঠি হবে। সো এই জায়গায় মানুষকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বেশ, আমি আবারও আসবো। আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, ইতিমধ্যেই এসআইআর কে কেন্দ্র করে শাসক বিরোধী যেরকমটা তরজা, অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়ে গেছে, এবং সেটা খুব স্বাভাবিক, কারণ এই মুহূর্তে 26-এর ভোট, আর তার আগে বাংলা হোক বা অসম হোক, অস্ত্র কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2 দলেরই এসআইআর। কি বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এসআইআর নিয়ে তো আতঙ্কের কোনো কারণ নেই। সোজা কথা, ব্যাপারটা হচ্ছে কি, আমরা এত যে
কথাগুলো কি রিপিট হচ্ছে না? ঠিক আছে, ফাইন না ফাইন। ঠিক আছে, বলুন। আচ্ছা ঠিক আছে। পশ্চিমবঙ্গে আরে বিহারে আমরা যেটা দেখেছি এসআইআর নিয়ে এত হইচই, এখানে কিন্তু মাত্র 8% ভোটার বাদ পড়েছে বলতে পারেন। তো 8% মানে কি 8% অনেকগুলোই জেনুইন মারা গেছে, ম্যাক্সিমামে ডিলিটেড করা হয়েছে এই কারণে ওদের নাম, বা ধরুন যারা অন্য জায়গায় শিফট হয়ে গেছে এরকম। ইন জেনারেল এমন চান্স খুবই কম যারা জেনুইন ভোটার জায়গায় আছেন থাকছেন ওনাদের নাম বাদ পড়ে যাবে, এরকম চান্স নেই বললে চলে। আমার মনে হয় এসআইআর নিয়ে যে আতঙ্ক যেটা দেখা যাচ্ছে মূলত তৈরি হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টির লিডারশিপ এটা তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা আনফরচুনেট, এটা এনকারেজ করা উচিত। যে কোনো জিনিসের রিভিশন দরকার হয় টাইম টু টাইম। হ্যাঁ, রিভিশন হলেই তো এটা স্ট্রিমলাইনিং হয়, কারেক্ট হয়, অ্যাপ্রোপ্রিয়েট আপনার ভোটার লিস্টের উপর তৈরি হয়, তার উপরে ভোট হয়, হ্যাঁ, গণতন্ত্রের জয় হয় যেটা বলা যেতে পারে। তো অযথা ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তবে আমি শুধু এটাই বলবো পলিটিক্যাল পার্টি অযথা যাতে কোনো এটা নিয়ে মানে আতঙ্কের সৃষ্টি না করে এটা। বেশ, আমি এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন বিজেপির পক্ষ থেকে প্রণয় ঘোষ রয়েছেন। প্রণয় বাবু, স্বাগত আপনাকে। এবং এসআইআর বাংলাতে শুরু হচ্ছে, শুধু বাংলায় নয়, তার সঙ্গে 12টি রাজ্য। এবং এই এসআইআর কে কেন্দ্র করে ইতিমধ্যে তৃণমূল ঠিক যেমনটা দেখেছি আমরা সকাল থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি, কোথাও রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে আরো বেশ কিছু, যদি কোনো বৈধ ভোটার বাদ যায়। কি হতে চলেছে বাংলাতে 26-এর আগে? নমস্কার। দেখুন, এটা হলো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের এমন একটা পরিবেশ সৃষ্টি করা, মানুষকে আতঙ্কে রাখা, মানুষকে ভুল বুঝানো, মানুষকে বিভ্রান্ত করার একটা প্রক্রিয়া। আমাদের সবাই জানে বাংলার মানুষ, এবং যতটা মনে পড়ছে সেটা হলো 2005 সালে আগস্ট মাসের 4 তারিখে এই মমতা ব্যানার্জি লোকসভায় দাঁড়িয়ে আমাদের যে লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন তার দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন বাংলায় ডিজাস্টার হয়ে যাবে, বাংলার সভ্যতা সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, বাংলাকে বাঁচাতে হলে অতি সত্বর ওইখানে ভোটার তালিকায় সংশোধন দরকার। এটা মমতা ব্যানার্জি বলেছিলেন, এটাই তৃণমূল কংগ্রেস বলেছিল। তো এখন মমতা ব্যানার্জি কার স্বার্থে, কি কারণে, বাংলার কোন সর্বনাশ করার জন্য মমতা ব্যানার্জি এখন এই সারের বিরোধিতা করছেন, এসআইআর এর বিরোধিতা করছেন, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। তবে আমরা বলতে চাই, এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে ভোটার, ভুতুরে ভোটার, যে সব ভোটার 2 জায়গায় ভোটার লিস্টের নাম তুলে রেখেছেন, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন, অথচ শুধুমাত্র মমতা ব্যানার্জির ভোটের স্বার্থে, মমতা ব্যানার্জির ক্ষমতায় টিকে থাকার স্বার্থে তারা বারবার এসে ভোটটা দিয়ে যান, তাদের জন্যই মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে থাকার জন্য বারবার মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির এই নেতৃত্বরা বারবার এইসব অবান্তর কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন, মানুষকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, একটা বৈধ ভোটারেরও ভোটার কার্ড বাতিল হবে না। একজন বৈধ ভোটারও ভোটার লিস্ট থেকে তার নাম কাটা যাবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, পার্সি হোক, শিখ হোক, সবার ভোট সবাই সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবেন তার নিজস্ব মতানুসারে। সেইখানে অন্যরকম কোনো কিছু হওয়ার জায়গা নেই। এটা আমাদের নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচন কমিশনার থেকে শুরু করে মুখ্য নির্বাচন কমিশনার সবাই বারবার বলছেন। কিন্তু মমতা ব্যানার্জি শুধুমাত্র ক্ষীণ স্বার্থের জন্য, বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভুল বুঝানোর জন্য, বাংলায় একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এইসব অবান্তর কথাবার্তা বলে যাচ্ছেন তিনি এবং তার নেতৃত্বরা, যেটা বাংলার মানুষ মেনে নেবে না। কারণ বাংলার মানুষ জানে 1991 সাল থেকে এই 2004 পর্যন্ত 8 বার এই সার হয়েছে, এসআর হয়েছে, এসআইআর হয়েছে। লাস্ট এসআইআর হয়েছে 2002 সালে পশ্চিমবঙ্গে, যা 2003 সালে শেষ হয়েছে। সেইখানে যাদের নাম আছে তারা অটোমেটিক্যালি এইবার যে এসআইআর হবে তারা তাদের সংযুক্ত হয়ে যাবেন। তাদের বাবা মার নাম থাকলে, বাবা হোক মা হোক, একজনের নাম থাকলেই তাদের নাম হয়ে যাবে। সেখানে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। যেটা মমতা ব্যানার্জি করার চেষ্টা করছেন, শুধুমাত্র ক্ষীণ স্বার্থে এটা করার চেষ্টা করছেন। সেই স্বার্থের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই এসআইআর পক্ষে কথা বলতে হবে, এসআইআর পক্ষে কাজ করে যেতে হবে। আমরা আশাবাদী মমতা ব্যানার্জি যেভাবে গতকাল 527 জন আধিকারিককে বদলি করেছেন,
শুধুমাত্র ক্ষীণ স্বার্থে, যাতে তার আঙ্গুলি হেলনে ওইসব অফিসাররা কাজ করে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হবে না। মনে রাখবেন, যারা জেলা শাসক ছিলেন, যারা বিডিআর ছিলেন, তাই কিন্তু এই নির্বাচনী যে কার্যক্রম, এসআইয়ের যে কার্যক্রম, ভোটার লিস্টের সংশোধনের যে কার্যক্রম, সেখানে মুখ্য ভূমিকা পালন করবেন। আর মমতা ব্যানার্জি সেই তাদেরকে গতকাল যেভাবে বদলি করেছেন, সেটা থেকে প্রমাণ হয় তিনি একটা ক্ষীণ স্বার্থে এই পশ্চিমবঙ্গে ব্যবহার করতে চাচ্ছেন। পশ্চিমবঙ্গের জনগণকে তার ক্ষীণ স্বার্থের জন্য তিনি একটা বিভ্রান্তকর পথের দিকে এগিয়ে দিতে চাচ্ছেন। আমরা মানুষকে বলবো, আমি একটু থামাবো। এই মুহূর্তে আমার সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জুড়ে গেছেন, আমি আসবো প্রণয় বাবু, আসবো। চিন্তার কোনো কারণ নেই, তৃণমূলের পক্ষ থেকে জুড়ে গেছেন রঞ্জন ঘোষ। আমি রঞ্জন বাবুকে জানাবো স্বাগত। এবং রঞ্জন বাবু নিয়ম মেনে হবে কাছে আমি যেটা জানতে চাইবো যে রঞ্জন বাবু, ইতিমধ্যে এসআইআর শুরু বাংলাতে, এবং তারই সঙ্গে যেটা অভিযোগ উঠে আসছে 2005 সালের কথা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম যার বিরোধিতা করেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে ভয় পাচ্ছে এসআইআর? কি বলবেন রঞ্জন বাবু? ভয়টা পাচ্ছে, রটাচ্ছে কে? ভয়টা পাচ্ছে বিজেপি, রটাচ্ছে যে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। এসআইআর করুক না, এসআইআর যে কোনো সময় যে কোনো মুহূর্তে করুক, আমরা প্রস্তুত আছি, আমাদের কোনো অসুবিধা নেই। এই টিভি চ্যানেলে বসে আজকের দিনে আজকের ডেট দিয়ে লিখে রাখুন, গত বছর যত আসন আমরা পেয়েছিলাম তার থেকে একটা হলেও বেশি পাবে তৃণমূল কংগ্রেস। আমরা বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। ওরাই এসআইআর নিয়ে বেশি লাফালাফি করছে, এসআইআর নিয়ে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, এফআইআর নিয়ে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। এইসব রটনা করে, নাটক করে কোনো লাভ নেই। আমরা পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, এসআইআর করুক, এসআইআর করতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু ভোটার লিস্ট থেকে একটা ভোটারের নাম যদি বাদ যায়, আমরা বুঝিয়ে দেবো কিসের জন্য নাম বাদ যাবে। আজকে যারা এই আন্দোলন যারা করছে, তাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তারা হচ্ছে বিজেপি। বিজেপির এটা মনে রাখা উচিত যে পশ্চিমবাংলা থেকে আন্দোলন একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে। যে আন্দোলনের মোহর কিন্তু দেখিয়ে দিয়েছে যে দিল্লিতে গিয়ে 15-20 হাজার জন যে আন্দোলন করেছিল, যে উদ্দেশ্যে, যে 2,58,000 মানুষের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির জন্য, যে চাকরির স্বীকৃতি, যে পেটের স্বীকৃতির জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে সুপ্রিম কোর্ট কোথায় রায় দিয়েছে? 100 দিনের কাজকে কোনো অংশে কোনো জায়গায় বন্ধ করা যাবে না। যতই কেন্দ্রীয় সরকার দিনের পর দিন এইভাবে অর্থনৈতিকভাবে আমাদের বিব্রত করার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস কিন্তু ততই কট্টরভাবে লড়াই করে। আজকে যারা এসআইআর করছে, তাদের একটা কথাই বলছি, এসআইআর করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এসআইআর হলেও আবার 2026 সালে পশ্চিমবাংলার ক্ষমতায় তৃণমূল ভয় পাচ্ছে না, এসআইআর তৃণমূল ভয় পাচ্ছে না, কিন্তু তৃণমূল ভয় পাচ্ছে না, কিন্তু তৃণমূল বলছে রক্তগঙ্গা বইয়ে দিবে, কোথাও এসআইআর হতে দেবে না। ডাইরেক্ট মমতা ব্যানার্জি বলেছেন এসআইআর হতে দেবেন না। তার নেতৃত্বরা বলছেন রক্তগঙ্গা বইয়ে দেবেন। আমরা বলতে চাই, তৃণমূল ভয়ে থরহরি কম্প। তৃণমূলের এই ভয়টা আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব উপভোগ করছি, কিন্তু বাংলার মানুষ ভয় পাচ্ছে না। যারা পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক, বৈধ ভোটার, তারা ভয় পাচ্ছেন না। তারা বুক চিতিয়ে বলছেন আমরা এসআইআর জন্য প্রস্তুত, আমরা এখানে এসআইআর করব, আমরা কাগজ দেখাবো, আমরা বৈধ ভোটারের পক্ষে কাজ করব। এইখানে ঘুষপেটিয়া অবৈধ ভোটার, তৃণমূল কংগ্রেসের যারা মৃত ভোটার, অত তৃণমূল কংগ্রেস সেই মৃত ভোটারের নামে ভোটটা দিয়ে যাচ্ছে বারবার। যারা স্থানান্তরিত ভোটার, যারা এ রাজ্যে এবং অন্যান্য রাজ্যে 2 জায়গায় ভোটার লিস্টের নাম তুলে রেখেছেন, যারা তৃণমূলের সম্পদ বলে বিবেচিত, তারা আজ আর তৃণমূলের সম্পদ থাকবে না। সেই ভয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূলের ভয়ে হাত পাখা হচ্ছে, তৃণমূলের শেয়ারের পাগুলো কাটছে। তৃণমূল আর 2026-এ থাকবে না, বাংলায় আসবে না, সেই ভয়ে কিন্তু তৃণমূলের জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস চেঁচিয়ে যান, শুনুন, আপনি যত চেঁচাবেন
আমি তত চেঁচাবো, চেঁচিয়ে চেঁচিয়ে যদি যত চেঁচাতে পারবেন কোনো কথা তাহলে শুনতে দেবো না। আপনি চেঁচান, আপনার চেঁচামেচি আমার ভালো লাগবে, কারণ আপনি কথা ভয়ে শুনতে কাঁপছেন, দেবো আমরা না। জানি। পরিষ্কার ভাবে বলবেন, কংগ্রেস কিছু জানলে যদি রাজনৈতিক ভাবে মুমূর্ষু রোগী হয়ে গেছে, এখন ভয়ে তাহলে আইসিইউতে আছে, আইসিইউ থেকে বের করে আনতে হবে দলটাকে। তার মানে আমি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির উভয় মুখপাত্রকে আমি শুনলাম আসাম থেকে, আমি উভয়কে আমি নমস্কার জানাই আসাম থেকে আপনাদেরকে। একটা কথা আমি আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা দিদির উনার বক্তব্য শুনেছি এবং উনারা আসাম সম্বন্ধেও কিন্তু বক্তব্য দিয়েছে। সো প্রথম কথাটা হলো এসআইআর একটা সাংবিধানিক সিস্টেম বা সাংবিধানিক একটা নিয়ম, সেই জিনিসটা করতে বাংলার মানুষের কোনো অসুবিধা নেই। বাংলার মানুষ তৈরি আছে আমার মনে হয়, কারণ বাংলার মানুষ দেশের আইনকে সম্মান করে, সংবিধানকে সম্মান করে। সমস্যাটা হচ্ছে দিদির বক্তব্য এবং অভিষেকদার বক্তব্য থেকে যেটা বুঝলাম, ওনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু মানুষের মনে ভয়ভীতি তৈরি করছে। কিভাবে ভয়ভীতি তৈরি করছে? ওনারা যদি আশ্বস্ত, আজকে যে ওনাদের মুখপাত্র দাদা যেভাবে সুন্দর করে বললেন যে ওনারা তৈরি আছেন, কোঅপারেশন করবেন, ওনারা যদি বলেন যে একটা বুথ কমিটিতে প্রত্যেকটি দলের, চাই তৃণমূল হোক, বিজেপি হোক বা সিপিএম হোক, প্রত্যেকেরই বুথ লেভেল এজেন্ট থাকে, একজন গভর্নমেন্টের অফিসার থাকে বুথ লেভেল অফিসার। যদি কোনো মানুষ যোগ্য ভোটার নাম বাদ পড়ে যায় তাহলে সেখানে তৃণমূলও অবজেকশন দিতে পারবে যে আমার নাম বাদ পড়ে গেছে, বা বিজেপি সেখানে যদি বাদ পড়ে যায় বিজেপির ভোটারে তা অবজেকশন দিতে পারবে। সেখানে কিন্তু এত ট্রান্সপারেন্ট একটা সিস্টেম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে, সেই জায়গায় এই কথাটুকু জনগণকে বললে কি অসুবিধা মমতা দিদির এবং অভিষেকদার? অভিষেকদা তো আরও একটা কথা যা বলছে আসাম সম্বন্ধে, বলছে যে আসামে এবার এসআইআরটা হবে না। কেন হবে না? এটাতে রাজনৈতিক গন্ধ আছে বিজেপির সাথে। কোথায় যে বিজেপির গন্ধ পায় ইলেকশনের কমিশনের সাথে? ওনারা কি ভুলে বলেছে এটা সাংবিধানিক পোস্ট। আজকে আসামে হবে না কেন? আসামে হবে, কিন্তু আসামের আমাদের প্রেক্ষাপটটা আলাদা। যেহেতু আমাদের এনআরসি নিয়ে মামলাটা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে চলছে, তার জন্য আমাদের অসুবিধা। আমাদের এখানে 19 লক্ষ মানুষের নাম এখানে এনআরসির থেকে বাদ পড়েছে ফাইনাল লিস্টে। এনআরসির একটা প্রক্রিয়া রয়েছে, আমাদের সেখানে আমরা আপিল করতে পারি, সেখানে আপিলে আমাদের অবজেকশন শোনা হবে, তারপরে ফাইনাল লিস্ট হবে। এই প্রক্রিয়া যদি আমরা কোঅপারেশন না করি তাহলে আমাদের 19 লক্ষ মানুষের অনেকেই ভারতবর্ষে হতে পারে, তাদেরকে সুযোগ দেওয়া হবে না, তারা তাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে তারা বঞ্চিত হবে, তাই তাদেরকে সুযোগ দিতে হবে। এবং আসামের সাথে সাথে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং হিমাচল প্রদেশেও কিন্তু এবার এসআইআর হচ্ছে না। তো অভিষেক দা সেই কথাটা কিন্তু ভুল বক্তব্য দিচ্ছে। দাদা এই কথাগুলো অল্প কারেকশনের প্রয়োজন রয়েছে। আমি তৃণমূলের যিনি রয়েছেন ওনাকে বলবো, রঞ্জন দা। হ্যাঁ দাদা, আপনার তো প্রয়োজন নেই, হ্যাঁ আরেকটা আর কিছু কারেকশনের প্রয়োজন নেই। ঠিক আছে, সেটা আপনার বড়ত্ব, সেটা আপনার মহানুভবতা, সেটা আপনার মহানুভবতা এবং আপনার বড়ত্ব, সেটা আপনার অহংকার। আসাম থেকে বলছেন, সেটা আপনার অহংকার। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেটা আপনার অহংকার। অনেক কথা বলেছেন। বিএলও বা বিএলএ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সকলের ভুল ধরছেন। আপনি সিস্টেমেটিক্যাল কথা বলছেন। আপনার একটা কথা আপনাকে বলি, আপনি যে কথা বলছেন এসআইআর সম্পর্কে আগে জানতে হবে এসআইআরটা কোথা থেকে হলো। আমরা এসআইআরটাকে এসআইআর বলি, এটা হচ্ছে কি বলে এসআইআর কথাটার অর্থটা কি হলো, এসআইআর অর্থের কথাটা কি হলো, এসআইআর কি এটা কি, এটা ইনসেন্টিভ রিভিউ হচ্ছে না সাইলেন্ট ইনসেন্টিভ, এটা রিগিং হচ্ছে, কোনটা? এটা আমাদের পলিটিক্যাল ডেফিনিশনটা, রাজনৈতিক ডেফিনিশনটা আপনি দিচ্ছেন, কারণ আপনার জেলা ডেফিনিশন না না যারা আপনার জেলার ডিস্ট্রিক্ট কমিশনার, আপনার জেলার ডিস্ট্রিক্ট কমিশনার কি আপনার দলকে নোটিশ দেয় না বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করার জন্য? আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনার জেলার জেলা কমিশনার আপনার দলকে নোটিশ দেয় নাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আপনার বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করুন? বলে যান, তাহলে আপনি একাই বলে যান। না আপনি কি একা ভুল পথে নিয়ে যাচ্ছেন। বাংলার মানুষকে আপনি ভুল বুঝাবেন না। আপনি একটা দায়িত্বশীল দলের মুখপাত্র। বাংলার যে আপনি তথ্য দিচ্ছেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন। আপনি বলুন তথ্য দিচ্ছেন, প্রত্যেকটা বুথে আপনাদের বিএলও আছে কিনা সেটা বলুন। তথ্য দিচ্ছেন ভুল তথ্য। আপনি কে জিজ্ঞেস করছি, আপনাকে জিজ্ঞেস করছি আপনাদের প্রত্যেকটি বুথে বিএলও আছে কিনা সেটা উত্তর দেন। ভুল হচ্ছে, আপনি সেটা উত্তর দেন। ওখানে বসে
আপনি নিজে বসে ভুল কথা বলছেন। আপনি উত্তর দেন, আপনি উত্তর দেন যে আপনাদের বিএলও আছে। যদি আপনাদের বিএলও থাকে তাহলে ভোট চুরি কিভাবে হবে? যদি তৃণমূল কংগ্রেসের বিএলও প্রত্যেকটি বুথে থাকে তাহলে ভোট চুরি কিভাবে হবে? সিস্টেম আপনার, সবকিছু আপনার, স্থানীয় কর্মীরা রয়েছে আপনাদের, তারপরে আপনারা এইসব কথা বলছেন। ভুগছে। আমরা তৃণমূল যারা কংগ্রেস করি তারা কোনো ভয় নেই। এই যে আবার রাজনৈতিক কথা বলতেন, আবার রাজনীতি বলেন, তৃণমূল কংগ্রেসের ভয় নেই, তার মানে বাকিদের ভয় আছে। আপনি তো অসাংবিধানিক কথা বললেন, তৃণমূল কংগ্রেসের ভয় নেই, তার মানে বিজেপির ভয় আছে, কংগ্রেসের ভয় আছে, সিপিএম এর ভয় আছে। কেমন কথা বলেন দাদা? বাংলার মানুষ এভাবে তো মিথ্যা কথা আপনার মুখ থেকে শুনতে চায় না দাদা। যত চেঁচাবেন আমি তত চেঁচাবো। আপনার গলায় অনেক জোর আছে, আপনি চেঁচাতে পারবেন, কিন্তু সত্য প্রশ্নের উত্তর দেওয়ার সাহস আপনার নেই। আপনি বাংলায় বলে বাংলার বীর যদি হয়ে থাকেন তাহলে বীরের মতো সত্য কথা বলেন। আপনি জানেন না তো, আমরা আসাম থেকে বলছি, আমরা জুবিনদার দেশ থেকে বলছি, আমরা সত্যি কথা বলি। আমি বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, এই যে ছবি আজকে আমরা দেখতে পাচ্ছি, বলা যায় যে ভুতুরে ভোটার, তাকে বাদ দেওয়ার জন্যই এই এসআইআর, কিন্তু কোথাও গিয়ে কি তাহলে ভয় রয়েছে তৃণমূল হোক বা বিজেপি, আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দল বলবো না, সেই ঘুরে ফিরে কি ভোট ব্যাংকের ভয়? দেখুন এখানে এটা খুব আনফরচুনেট যে আমাদের দেশে যে কোনো গভর্নমেন্ট ইন পাওয়ার যেটা করে, এটা অপোজিশন এটা মনে করে যে এটা কোনো একটা দূরভিসন্ধি আছে। যতই এটা ধরুন না একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করছে ইলেকশন কমিশন, এটা একটা মাইন্ডসেট হয়ে গেছে, বা ধরুন একটা ইলেকশনে বলতে পারেন এটা একটা আপনার ন্যারেটিভ তৈরি করা, সামনে তো ইলেকশন, এটা ন্যারেটিভ তৈরি করা যে এটা ফলস ভোটার হচ্ছে, যেটা বিহারেও আমরা দেখেছি। এটা মানে আমার মনে হয় কি পলিটিক্যাল পার্টি এটাকে ওপেন মাইন্ডে নেওয়া উচিত, এবং সিস্টেমটা এমন করা আছে অবজেকশন দেওয়ার এখানে 1 মাসের সময় দেওয়া আছে। তাছাড়া বিএলওদেরকে ভালোভাবে ট্রেন করলে পরে ওদের তো নিজেদেরই লোককে সবাই দিচ্ছে, যার যার স্টেটে নিজেদের লোককে, ইলেকশন কমিশন তো ওদের লোককে দিয়েই করাচ্ছে কাজটা। এখন কথা হচ্ছে কি, কোন একটা পলিটিক্যাল পার্টির যদি আদার ইন্টেনশন থাকে, ধরুন আমার কিছু অন্যভাবে কিছু ভুতুরে ভোটার হোক, বা বলতে পারেন যে ডিলিটেড বা মৃত ব্যক্তির ভোটটা অন্যভাবে দেওয়ার যদি ইয়ে থাকে, ওইটা এটা দ্বারা বাদ পড়ে যাবে, এটা ঠিক। তবে আরেকটা প্লাস পয়েন্ট আমাদের এসআইআর এর ক্ষেত্রে, স্পেশাল এসআইআর এর ক্ষেত্রে এটা আমরা আমাদের মনে রাখা উচিত যে আমাদের মতো যেমন পশ্চিমবঙ্গ প্রায় অনেকটা বাংলাদেশের সাথে, সুতরাং বাংলাদেশ স্টেটের সিকিউরিটির জন্য যে যদি ভোটার থাকে ওদেরকে এক্সক্লুড করা দরকার। স্টেটের এটা প্রত্যেক সাধারণ জনগণের এটা ভালোর জন্য বলছে, আমাদের প্রত্যেকটা স্টেটই বর্ডারিং স্টেট, তাহলে কি হয় বাংলাদেশের লোক এসে এখানে ভোটার হতে পারবে না। এই জায়গাটাতে আমাদের অন্তত প্যাট্রিয়টিজম রেসপেক্টে চিন্তা করলে এটা অনেক বড় একটা দেশের স্বার্থে একটা কাজ আর কি এটা। তো এই কারণে আমার মনে হয় কি, এটা যদি রুলিং গভর্নমেন্ট দেখায় যে আমরা ওয়েলকাম করছি, তাহলেই মনে হবে যে ওনাদের মনে কোনো দুরভিসন্ধি নেই, ওনারা ওয়েলকাম করছেন। আমার মনে হয় আর কি জায়গাটা। আমি আবারও ফিরবো আলোচনাতে, এবং এই মুহূর্তে আমি বিজেপির রয়েছেন প্রণয় বাবু, আমি প্রণয় বাবুর কাছে একটা বিষয় জানতে চাইবো যে প্রণয় বাবু, এই যে ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ পড়ে তাহলে কাউকে ছেড়ে কথা বলা হবে না, তৃণমূল যেটা বারবার বলছে, আজকে রঞ্জন বাবু সে কথা বললেন। ওনাদেরকে ভোটার লিস্ট যদি আমরা দেখি, আজকের দিনে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বা পিকে, তার বিহারেও নাম রয়েছে, তার বাংলাতেও নাম রয়েছে, তাহলে সেই নাম বাদ পড়াটাও কেউ নামটা বাদ পড়া কি খুব স্বাভাবিক নয়? এটা বাংলার মানুষের কাছে এবং বাংলার সুশীল সমাজের কাছে স্বাভাবিক, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এটা বড় অন্যায়। কারণ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ওরাই, এরকম লক্ষ লক্ষ প্রশান্ত কিশোর, এরকম লক্ষ লক্ষ রোহিঙ্গা, ঘুষপেটিয়া এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ওরা নাম উঠিয়ে রেখেছেন, যাদের ভোটের মাধ্যমে মমতা ব্যানার্জি সরকারের তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসেন, ক্ষমতা পরিচালনা করেন, ওদেরকে হৃষ্টপুষ্ট করেন, ওদের জন্য কাজ করে যান। তাই ওদেরকে বাঁচানোর জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করবে, এই ওদেরকে বাঁচানোর জন্য এই সরকার, ওদের জন্য এই সরকার বাংলার যারা প্রকৃত ভোটার, বাংলার যারা লিগ্যাল ভোটার, বাংলার যারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, ওদের কথা চিন্তা করার সময় মমতা ব্যানার্জি সরকারের মাননীয় আর নেই।
তাই বাংলার মানুষ এবার ঠিক করেছে যেন তেন প্রকারে এই রোহিঙ্গাদের, এই ঘুষপেটিয়াদের, এই অবৈধ ভোটারদের বাংলার ভোটার লিস্ট থেকে বাদ দিবেন তাদের নাম। তাই তারা সবাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছে। তারা কাগজ দেখাবে, তারা এসআইআর করবে, এসআইআর করতে দিবে, কিন্তু এইখানেই মমতা ব্যানার্জির এবং তৃণমূল কংগ্রেসের আপত্তি। আমরা দেখি সমস্ত জায়গায়, মহল্লায় মহল্লায় সমস্ত ভুয়ো ভোটার, সমস্ত ঘুষপেটিয়ারা, সমস্ত রোহিঙ্গারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হয়ে কাজ করছে। কখনো তারা হাতে বোমা নিয়ে, কখনো বন্দুক নিয়ে তারা ময়দানে নেমে পরে ভোটের সময় তারা জোর করে ভোটটা, অন্যের ভোটটা দিয়ে দেয়, মৃত ব্যক্তির ভোটটা দিয়ে দেয়, যারা এই রাজ্যে নিয়ে ট্রান্সফার হয়ে গেছে তাদের ভোটটা দিয়ে দেয়। এই সব ভোটারদের চিহ্নিত করার জন্যই এসআইআর, যা বাংলার আশীর্বাদ হয়ে এসেছে, যা বাংলার সভ্যতা, সংস্কৃতি এবং কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাবে, বাংলার সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবে, যা মমতা ব্যানার্জির ভাষায়, যা মমতা ব্যানার্জি 2005 সালে বলেছিলেন বাংলায় ডিজাস্টার নেমে আসবে যদি ওদের নাম বাদ দেওয়া না হয়। তাই যাতে বাংলায় ডিজাস্টার নেমে না আসতে পারে, বাংলার সভ্যতা সংস্কৃতির উপরে কেউ আচর কাটতে না পারে, তাই অতি সত্বর সেই মমতা ব্যানার্জির দাবি মেনে, মমতা ব্যানার্জির কথাতে বাংলায় এসআইআর হবে এবং বাংলায় ওই ঘুষপেটিয়া এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে। তাতে যদি তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি বাংলায় রক্তগঙ্গা বয়ে দিতে চান, বাংলার মানুষকে বিব্রত করতে চান, বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চান, বাংলার মানুষকে ভুল পথে পরিচালনা করতে চান, তাতে কিন্তু বাংলার মানুষ পরিচালিত হবে না। বাংলার মানুষ তারা এসআইআর করবে, তারা কাগজ দেখাবে। আমি থামাবো প্রণয় বাবু। হ্যাঁ বলুন। আজকে ডিবেটে বসে যারা মঞ্চে ভাষণ দিচ্ছে, না না ওনাকে চুপ করতে বলে না পারে। উনি তো মঞ্চে ভাষণ দেওয়ার মতো বলছে, উনি বাজে কথা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক মানুষদের জন্য চিন্তা করেন। বাজে কথা না রঞ্জন বাবু, বাজে কথা না। ছেলেদের নিয়ে দিল্লি একটু স্মরণ করে দেখেন, পিএম সাংমা থেকে শুরু করে ডেপুটি স্পিকার থেকে শুরু করে আপনি তখন থেকে বকা যাচ্ছেন, আপনি বেশি কিছু জানছেন, তখন থেকে বকা যাচ্ছেন ভুলভাল কথা। উনি বলেন নরেন্দ্র মোদী নাকি চামচাগিরি করতে আসছে, এখানে বসে তৃণমূল কংগ্রেস বলেছে আমরা ঘুষপেটিয়াদের, আমরা ঘুষপেটিয়াদের এই ভোটার লিস্টের নাম থেকে নাম কাটতে হবে, সেটা আমাদের দাবি, সেই 1905 সালে বলেছে, 1903 সালে বলেছে, 6 সালে বলেছে। মমতা ব্যানার্জির দাবি মেনে এসআইআর করবে বলে কেন্দ্রীয় সরকার ঠিক করেছে। এখন তো বিভ্রান্ত করলে চলবে না, বিচারিতা করে চলবে না, আর সাংবিধানিক পোস্টে থেকে বিচারিতা করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে 527 জন আধিকারিককে তিনি বিচারিতা করে বদলি করেছেন, তারা সাংবিধানিক অধিকারে, সাংবিধানিক কর্তব্য পালন করবেন, নিজ নিজ দায়িত্ব পালন করবেন। এটা আমরা আশা করি, প্রত্যাশা করি। না হলে মুখ্য নির্বাচন সেটা দেখবেন, আমাদের সে আশা ভরসা আছে। রাজনীতি কিছু বোঝেন? রাজনীতি না বুঝে উল্টো পাল্টা তর্ক করে। আজকের একটা কথা ওনাকে বলতে বলুন যে 2021 সাল থেকে অনেক সময় পেয়েছিল, তাহলে কেন তখন এসআইআর করেনি? 2021 নির্বাচনের পর এসআইআর করেনি কেন? আজকের বাংলাদেশকে যে রোহিঙ্গা কি ডাইরেক্ট বাংলায় ঢুকছে, সাংবিধানিক প্রক্রিয়া বললেই কোনো কিছু করা যায় না, অনেকগুলো একটা প্রসেসের মধ্যে আসতে হয়। আপনি জানেন কেন যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে একটার পরে একটা এসআইআর হচ্ছে, এনআরসি হচ্ছে। যেমন আসামে এনআরসি হচ্ছে, তাই এসআইআর সেখানে বলবৎ করা যায়নি। সেরকমভাবে পশ্চিমবঙ্গে 2021 সালের পরে সাংবিধানিক নানা জটিলতার কারণে চালু করা যায়নি। চালু করার জন্য সাংবিধানিক প্রক্রিয়া চালু করার জন্য সময় দীর্ঘদিন ধরে তার কার্যক্রম চলেছে, তাই এসআইআর রাজনীতির কিছু বোঝে মেনে নিতে হবে। এসআইআর করে লাফাচ্ছেন, শুধুমাত্র গায়ের জোরে ধমকিয়ে চমকিয়ে কোনো কিছু হবে না। সাংবিধানিক যে একেবারে বাস্তব চিত্র, রীতিনীতিটাকে মান্যতা দিতে হবে, তাকে মান্যতা আমি একটু থামাবো দুজনকে, আমি আবারও আসবো, মিনিংলেস আলোচনা করে কিছু জানে? আমি আবারও আসবো। শান্ত হন রঞ্জন বাবু, মেজাজ হারাবেন না। এটা আলোচনা কিছু বোঝে? আধার কার্ড এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও একটা মেজাজ তো হারাবো। আজকে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা
রঞ্জন বাবু একটু শান্ত হন। রঞ্জন বাবু এবং সোনার বাবু আমি দুজনকে একটু মিউট করতে বলবো। পিসিএল কে অনুরোধ করতে দুজনকে একটু থামাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আধার কার্ডকে কেন্দ্র করে একটা অভিযোগ উঠে আসতে শুরু করেছে যে কেন আধার কার্ড সেই জায়গায় নেই 11টা নথির মধ্যে। যদি বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে জন্ম শুরু থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আধার কার্ড সব জায়গায়, তাহলে এসআইআর কে কেন্দ্র করে কেন নয়? দেখুন, এটা বিহারের সময় প্রথম ধরা পড়েছে, তারপরে মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে নির্দেশ দিয়েছে যে আধার কার্ড বা রেশন কার্ডটাকেও গ্রহণযোগ্য করে নিতে। সো এখানে আর ডিবেটটা এখানেই সমাপ্ত করা দরকার যে আধার কার্ডটাও এটা ভ্যালিড ডকুমেন্ট হবে এসআইআর, মানে 11টা ডকুমেন্ট যা যা রয়েছে তার মধ্যে আধার কার্ডটাও ঢুকানো হবে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট। সেটা প্রেসিডেন্ট হয়ে গেল, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে তো সেটাকে আপনাকে অ্যাপ্লিকেবল করতে পারে। বেশ। অন্যদিকে অসমের ক্ষেত্রে ইতিমধ্যে রঞ্জনবাবু বলছিলেন যে কেন নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা বাদ বা অসম বাদ। ত্রিপুরার ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছিলাম 2004 সালে সেখানে এসআইআর হয়েছিল এবং তারপরে আবারও ইলেকশন আসলে সেখানেও হবে যতদূর সম্ভব। তবে এই মুহূর্তে অসমের যদি আমরা বলতে চাই, এনআরসি ইতিমধ্যেই যেমনটা আপনি বলছিলেন যে হয়েছে এবং সেখানে যারাই বাছাই চলছে, এসআইআর এর ক্ষেত্রে কি নিয়ম? দেখুন, আসামের এনআরসি হয়েছে, সেই এনআরসি ক্ষেত্রে আমাদের সেকশন 6A অফ দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যেটা আসাম অ্যাকর্ড 1985 এর ভিত্তি করে হয়েছিল, সেই হিসাবে আমাদের কাট অফ ডেট রয়েছে মার্চ 25 অর্থাৎ মিডনাইট 24 1971। তারপরে আমাদের এখানে সুপ্রিম কোর্টের নির্দেশে বা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সমস্ত আসামে এনআরসি হয়েছে। আসামে এনআরসি হওয়ার পর ফাইনাল লিস্ট আউট হয়েছে, সেখানে 19 লক্ষ মানুষের নাম আমরা দেখছি বাদ পড়েছে। সেই 19 লক্ষ মানুষের মধ্যে অনেক সময় আমরা দেখতে পারেছি তার মধ্যে অনেক পরিবারের 2 জনের নাম এসেছে বা 2 জনের ছেলেমেয়েদের নাম আসেনি, বাবার নাম এসেছে, মায়ের নাম আসে নাই। সো অনেকগুলো রয়েছে। সো এনআরসির প্রক্রিয়ার মধ্যে সেখানে একটা নিয়ম রয়েছে, যখন ফাইনাল লিস্ট হবে তার রিজেকশন লিস্ট একটা দেবে বা রিজেকশন অর্ডার দেবে, সেই অর্ডারের ভিত্তিতে গিয়ে তারা ফরেনার ট্রাইব্যুনালে বা ডিস্ট্রিক্ট কমিশনারে গিয়ে তারা আপিল করতে পারবে। সো তার আপিলের রেজাল্টের পরে সে নির্ধারিত হবে যে তার নাম এনআরসিতে থাকবে কি থাকবে না। সো ইন দ্য মেন টাইম সুপ্রিম কোর্টে যিনি আমাদের আগের এনআরসির কোঅর্ডিনেটর ছিলেন হিতেশ দেববর্মা, উনি মহামান্য সুপ্রিম কোর্টে একটা মামলা করেছেন এবং সেই মামলার শুনানি গত অগাস্ট মাসে হয়েছে এবং সেখানে নোটিশ ইস্যু হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই মামলাটাকে শোনার জন্য আগ্রহ দেখিয়েছে। তার জন্য আমাদের আসামে সেই ফাইনাল লিস্টটা এখন পর্যন্ত আসেনি এবং এটা রিভিউ করার জন্য উনি অনুরোধ করেছেন। সো দিস ইজ দ্য প্রসিজিওর আসাম। এই জন্য এবার আসামটাকে এই ফেজে বাদ দেওয়া হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট আদালতে সুপ্রিম কোর্টের সে রায়ের পরে আমাদের আসামে অবশ্যই হবে, কারণ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রসেসটাকে ওয়েলকাম করেছেন। সো এখানে ফেজ ওয়াইজ হবে, আসামের সাথে জম্মু অ্যান্ড কাশ্মীর হবে, তারপরে হিমাচল প্রদেশ হবে এবং নর্থ ইস্টের বাকিগুলোতেও হবে, যে কোনো একটা স্টেটকে বাদ দেওয়া হবে না, বাট ইটস এ ফেজ ওয়াইজ ম্যানার। আসাম ভারতবর্ষটা তো অনেক বড়, একদম ছোট না, চট করে করাও যাবে না, তাই এগুলোতে সময় লাগবে। দেন বাবু, এই যে 1987 সাল একটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভয় আতঙ্ক হয়ে গেছে যে আগে যাদের জন্ম তারা কি নথি দেবে, বা তারপরে যে জন্ম 2002 সালের কথা ওই ক্ষেত্রে উঠে আসছে। এই যে নথিপত্র বিষয়গুলো উঠে আসছে, কি কি প্রয়োজন কোন সালের ক্ষেত্রে? দেখুন, যে 11টা ডকুমেন্টের কথা ইতিমধ্যে নোটিফিকেশন আছে, আমি সেটাকে রিপিট করতে চাচ্ছি না। তার সঙ্গে আপনি আধার কার্ডও যুক্ত করতে পারবেন, রেশন কার্ডও যুক্ত করতে পারবেন। তার পাশাপাশি যখন যাদের জন্ম তার পরে হয়েছে তার বাবার লিগেসি রয়েছে, তার বাবার ভোটার লিস্টের নাম রয়েছে বা তার গার্জিয়ানের বা তার গ্র্যান্ডফাদারের নাম রয়েছে, সেই লিগেসিসটাকে আমরা ইউজ করতে পারি, যেটা আমরা আসামের ক্ষেত্রে এনআরসিতে আমরা লিগেসি ইউজ করেছি। সবার নাম তো আর ভোটার লিস্টে থাকছে না, কিন্তু তার ফাদারের নাম, গ্র্যান্ডফাদারের নাম বা বোথ সাইড ম্যাটার্নাল সাইড থেকেও সেটা ইউজ করতে পারবে। সো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বেশ, তাহলে অযথা কোনো আতঙ্কের বিষয় নেই এক্ষেত্রে। বাবা মায়ের নাম যদি থাকে বা দাদু ঠাকুমার নামও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির ভোটার লিস্ট ক্ষেত্রে বা এসআইআর এর ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই বৈধতার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, সব রাজনৈতিক দল, চাই তৃণমূল হোক, বিজেপি হোক, আমাদের আসামে জিপি হোক, কংগ্রেস হোক, আমরা সবাই মিলে জনগণকে সাহায্য করা দরকার যে আপনার ভোটার লিস্টের নামটা যাতে ভোটার লিস্টে আবার উঠে বা আপনার ছেলেমেয়েদের নাম যাতে উঠে, কারো নাম বাদ না পড়ে। আর তার জন্য ইলেকশন কমিশনের, আমি আগেও বলেছি, এটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি বুথে ওদের বুথ লেভেল এজেন্ট রয়েছে। আজকে আমার বুথ সাপোজ 166 নাম্বার বুথ, সেই বুথে আমার নিজস্ব আমার পার্টির বুথ এজেন্ট রয়েছে, বিজেপিরও রয়েছে, কংগ্রেসেরও রয়েছে। সেই জায়গায় যদি আমার নাম বাদ পড়ে যায়, তাহলে আমার দলের ওয়ার্কাররা বলবে যে আমার নামটা বাদ পড়ে গেছে, সে প্রটেস্ট করবে। সো এভরিবডি হ্যাজ দ্য ফেয়ার অপরচুনিটি। তারপরেও যদি রিজেকশন হয়ে যায়, তাকে আপিলের সুযোগ রয়েছে, দ্যাট ইজ এ প্রসিজিওর। সো আমি মনে করি যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলকে, যেহেতু এটা সাংবিধানিক প্রক্রিয়া, সবাইকে এগিয়ে আসা উচিত। যেভাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এগিয়ে এসেছেন, ইয়েস, লেটস ওয়েলকাম ইট এন্ড লেটস হেল্প এন্ড কোঅপারেট। সেই জায়গায় দাঁড়িয়ে কি বাংলাতে সচেতনতার যথেষ্ট তৈরি হচ্ছে রাজনৈতিক দলের ক্ষেত্রে?
বাংলাতে সামনে ইলেকশন, সেটাকে একটা নির্বাচনিক ইস্যু হয়ে গেছে, যেটা বিহারে হয়েছে দেখছি আমরা, নির্বাচনিক ইস্যু হয়েছে। বাট বিহারের সামথিং রংও হয়েছে, সেটা আমার স্বীকার করতে হবে, কারণ অনেক লোকের নাম বাদ পড়েছে, সেটা কিন্তু অবাস্তব জিনিস। তো সেই জায়গায় আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের আজকের থেকেই তাদের করণীয় যে সচেতনতা, প্রত্যেকটি বুথ অঞ্চলে, বুথ লেভেলে, জেলা স্তরে সেগুলো সচেতন করা দরকার। সেখানে বিভিন্ন নামি দামি আইনজীবীরা রয়েছেন, পার্টির কর্মকর্তারা রয়েছেন, তারা সচেতনতা তৈরি করুক, মানুষদেরকে বোঝাক যেটা আপনার কারো কোনো অসুবিধা হবে না, আপনার সেখানে কোঅপারেট করুন। আপনার যদি কোনো নথির প্রয়োজন হয়, আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পার্টির ছেলেরা গিয়ে আপনাদেরকে সাহায্য করতে হবে, এতে ওদের নিজস্ব ভোট ব্যাংক তৈরিতেও সাহায্য হবে। সো এটাকে যদি ভোট আমরা নেগেটিভলি প্রচার করি, তাহলে একটা সাংবিধানিক প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে। আর আপনি একটা কথা বলেছেন প্রশান্ত কিশোরের কথা, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি একজন নামকরা আজকের দিনে একজন ব্যক্তিত্ব, যদি উনি পলিটিক্যাল অ্যানালিস্ট বা একজন ভালো স্ট্র্যাটেজি দেন উনি, কিন্তু ওনার নাম দুই জায়গায়, উনি একটা বড় অফেন্স করে নিয়েছেন। ওটা আইপিসি, আগে আইপিসি ছিল, বর্তমানে বিএনএস, সেখানে উনি 6 মাসের সাজা, একটা ভুল হয়ে গেছে। যদি তৃণমূল বা বিজেপিকে ওনার নামে এফআইআর করে, তাহলে তো ওনার তো অ্যাকশন হবে ডেফিনেটলি, কোর্ট ওনাকে নোটিশ সামন ইস্যু করবে ওনাকে। ইটস এ মানে সাংঘাতিক ভুল। এ ধরনের ভুলকে আমরা ভারতবর্ষের সচেতন নাগরিক হিসাবে আমরা মেনে নিতে পারি না। আমি একটু রঞ্জন বাবুর কাছে যাবো। রঞ্জন বাবু, এই যে ছোটখাটো যে ভুলগুলো রয়েছে, যে ধরুন এক ব্যক্তির 2 রাজ্যে ভোটার লিস্টে নাম থাকা, বা আমরা বিহারের ক্ষেত্রে যেমনটা দেখেছি যে কুকুরের পর্যন্ত ভোটার লিস্টে নাম রয়েছে, এরকম বহু উদাহরণ কিন্তু রয়েছে। সেগুলো যাতে বাংলাতে না হয় তার জন্যই তো এই প্রক্রিয়া। সেখানে কি কোনো আপত্তি রয়েছে? দেখুন, এসআইআর করাটা আমাদের কোনো আপত্তির কথা তো বলিনি। আমরা রাজনৈতিক মঞ্চ থেকে আমাদের মতো একটাই কথা বলি যে যদি কোনো মানুষের নাম যদি বাদ যায়, সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এই কথাটা কেন বলছি, এই যে একটু আগে উনি যেটা বললেন, যার যেটা 2002 সালে যার বাবা মার নাম আছে, 2025-এও যদি 2000 বাবা মার নাম থাকে, সেক্ষেত্রে ছেলের নাম থাকতে কোনো অসুবিধা হবে না, বা তার মেয়ের নাম থাকতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যাদের ভোটার কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, সমস্ত নথি আছে, যে 11টা নথি যেটা চেয়েছে যে নথি আছে, তাদের নাম যদি বাদ যায়, সেক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবে। আজকের পশ্চিমবাংলায় যেহেতু আমরা প্রত্যেকটা বুথ ওয়াইজ সংগঠন করি এবং প্রত্যেকের সাথে থাকি, প্রত্যেক দলকে আমরা সহযোগিতা করি, আমরা রাস্তায় নেমে বিএলওদের সাথে সহযোগিতা করব, যাতে দেখতে হবে যে প্রতিটা বাড়ির লোকের নাম থাকে। গণতান্ত্রিক পদ্ধতিতে কে কোথায় ভোট দিল সেটা বড় কথা না, কিন্তু দেখতে হবে যে দীর্ঘদিনের বাসিন্দা ওখানে বসবাস করছে এবং তার নাম আছে, নামটা বেকার বেকার বাদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করব যাতে তার নামটা বাদ না যায়। এটাই কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে। তার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই কিন্তু রাস্তায় নামবে এবং তাদের সাথে সহযোগিতা করবে। এত এসআইআর করেও আমি সর্বশেষ একটা কথা বলবো, যে এসআইআর করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন সবাই করবে, এই কারণে যে মানুষের পাশে, মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় থাকে এবং যে কোনো ব্যাপারে। আজকেরও একজন সুইসাইড করেছে এবং সুইসাইড নোটে সে এসআইআর এবং সে এসআইআর নাম দিয়ে গেছে যে তার জন্য তাকে সুইসাইড করতে সে বাধ্য হচ্ছে, কারণ এসআইআর থেকে এনআরসিটা কেউ কখনো মেনে নেবে না। মানুষের যদি টার্গেট তাই থাকে যে পশ্চিমবাংলা এসআইআর থেকে আমি এনআরসিতে কনভার্ট করে দেবো, সেক্ষেত্রে কিন্তু একটা রাজনৈতিক মতবিরোধ তৈরি হয়ে যায়। আমরা সেই রাজনৈতিক মতবিরোধেরই কথা বলেছি, আমাদের কথা শুনতে দেওয়া হয় না, আমাদের বক্তব্য প্রকাশ করতে দেওয়া হয় না। আমরা যদি সত্যি ভালো কথা বলি, সেই কথাটা এমনও কমপ্লিকেটেড করে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে এবং বেকার বেকার এই টিভি চ্যানেলে বসে জায়গাটাকে বিব্রত করে। আমরা তো বলতে পারি যে এই পশ্চিমবাংলা থেকে এমন অনেক মন্ত্রী আছে যাদের কিনা 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, বিজেপিরই মন্ত্রী আছে, আমাদের কাছে সে নথি আছে, আমরা এই টিভির সামনে কোনো কিন্তু প্রকাশ করতে চাইছি না। আজকের এই ধরনের জিনিস আজকের করার আগে নিশ্চয়ই নির্বাচন কমিশনার অনেক চিন্তা ভাবনা করেছে। আজকের এই জিনিসটা করা উচিত ছিল 2021 সালে। যদি এমন কোনো নাম থেকেই থাকে তাহলে কেন প্রকাশ করব? আমরা কিছু কিছু জিনিস আমরা প্রকাশ করবে আমাদের দলীয় নেতৃত্ব প্রকাশ করবে, আমরা সেগুলো আমাদের কাছে রেখেছি। সবকিছু সবসময় টিভির সামনে প্রকাশ করা যায় না। বেকার এই টিভি চ্যানেলের সামনে বসে মাছ বাজারের মতো চিৎকার করলাম,
কিছু বুঝলাম না, চেঁচিয়ে করলাম। আজকের একটা জিনিস সবসময় বুঝতে হবে যে দুর্গাপুজোর পর আজকের দিনে এসআইআর করা শুরু হলো। এই এত কোটি ভোটার কি করে ম্যানেজ করবে, প্রত্যেকটা বুথে বুথে গিয়ে বিএলওরা কি করে কাজ করবে, এটাই সব থেকে বড় চিন্তা। এই জিনিসটা 2021 সালে বিধানসভা নির্বাচনের পর যদি সবাই মিলে কাজে নামতো, এসআইআর এর প্রক্রিয়াটা শুরু করতো, সেক্ষেত্রে কাজটা কিন্তু অনেক সুবিধা হতো। প্রণয়বাবুর থেকে উত্তর দেব। প্রণয়বাবু, বিজেপির এমন অনেক নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে রয়েছে যারা 2002 সালের সেই তালিকায় বা তারপরে নাম নেই, রঞ্জনবাবু যেমনটা বললেন। প্রণয়বাবু, খুব ভালো কথা, সুন্দর কথা। যদি বিজেপির এমন কারো নাম থাকে যাদের 2002 এর লিস্টে নাম নেই, তারপরের লিস্টে নাম নেই, তাহলে সেটা প্রকাশ করুক তৃণমূল কংগ্রেস। আমরা চাই সেটা প্রকাশ করুক, সেটা প্রকাশ করে উনি বলুক যে তাহলে ওনার নাম বাদ যাবে। যদি ওনার বাবা মার নাম থেকে থাকে বা ওনার দাদুর নাম থেকে থাকে তাহলে নাম থাকবে, না হলে ওদের নাম বাদ যাবে। আর উনি যদি প্রমাণ দেখিয়ে প্রমাণ করতে পারেন যে না আমি ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের ভোটার লিস্টে আমার নাম আছে, তাহলে ভারতবর্ষের ভোটার লিস্টের নাম থাকার কারণে তিনি ভোট দিবেন এবং তার নাম থেকে যাবে। এটা তো আমরা, এটা শুধু আমাদের কথা না, এটা নির্বাচন কমিশনের কথা। এটা মুখ্য নির্বাচন কমিশনার বারবার বলে দিয়েছেন, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এটাই তো আমাদের কথা। যার যার নাম আছে 2002 এর আগে বা 2002 2003 যে লাস্ট এসআইআর হয়েছিল, তাদের নামটা তো অটোমেটিক্যালি থেকে যাবে। এবার যদি তৃণমূল কংগ্রেসের কাছে এরকম কোন লিস্ট থাকে, তার জন্য তো আছে ডিস্ট্রিক্ট নির্বাচনী আধিকারিক, এইআরও, ইআরও, বিএলও, যত নির্বাচনী আধিকারিক আছে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে মহকুমা থেকে শুরু করে স্থানীয় স্তর পর্যন্ত সবার সঙ্গে তিনি সেটা যোগাযোগ করতে পারেন, তিনি সেটা দিতে পারেন এবং যার নাম দিবেন তিনি সঠিক প্রমাণ দিয়েই তিনি তার ভোটার লিস্টের নামটা রাখবেন। এটা তাতে আমাদের কোনো বিভ্রান্ত নেই, আমাদের কোনো দ্বিচারিতা নেই। আমরা বলছি সমস্ত মানুষকে সহযোগিতা করার জন্যই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছে। বিএলওদের সঙ্গে, এইআরওদের সঙ্গে, এআরওদের সঙ্গে, ডিস্ট্রিক্ট আধিকারিকদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেতৃত্বটা সহযোগিতা করার জন্য সর্বোত্তভাবে প্রস্তুত। এবং আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের, ভাই বোনদের যে আপনারাও সহযোগিতা করুন। আমি একটা বিষয় রঞ্জনবাবু প্রশ্ন থেকে আমি ধ্যানবাবুর কাছে আসবো। এই যে রঞ্জনবাবু বলছেন যে 2021 সালের প্রক্রিয়াটা শুরু হতো, তাহলে অনেকটা ভালোভাবে কাজটা হতো। এত শর্ট কম সময়ের মধ্যে কি তাহলে এই কাজ সম্ভব? রঞ্জনবাবু যেমনটা বললেন, তার মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখলাম গত 24শে জুন সেটা নোটিফিকেশনটা ওনারা দিয়েছেন এবং ওনার পাইলট প্রজেক্ট হিসাবে ওনারা বিহার থেকে শুরু করেছেন। সো ইট ইজ দ্য প্রেরোগেটিভ অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেহেতু ভারতবর্ষের সংবিধান ইলেকশন কমিশনকে সেই দায়িত্ব দিয়েছে। সো হয়তো ওনারা ভালো বুঝবেন যে কেন ওনারা এখন শুরু করেছেন বা আগে শুরু করে নাই। সো নিশ্চয়ই একটা বড় ধরনের প্রোগ্রাম যদি সমস্ত ভারতবর্ষ ব্যাপী করতে হয়, তার জন্য অনেক মেশিনারি প্রয়োজন রয়েছে, সিস্টেমের প্রয়োজন রয়েছে, ফান্ডের প্রয়োজন রয়েছে। সো দে নিড টু ম্যানেজ অ্যান্ড এভরিথিং। দ্যাটস ওয়াই সামটাইম ওনাদের হয়তো সময় লেগেছে, বাট ইটস ওয়ান স্টার্টেড। আমি মনে করি আমাদের দেরি করে হলেও যদি ভালো কাজ হয়, গণতন্ত্রের স্বার্থে হয়, সুস্থ ভোটার লিস্টের জন্য হয়, উন্নত ভোটার লিস্টের জন্য হয়, তাহলে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত। এই সময় বিতর্ক করা উচিত না। বিহারে যেভাবে বিতর্ক হয়েছে উভয় দিক থেকে, সেটাও কিন্তু খুব খারাপ। এবং সবচেয়ে বড় কথা দেখুন, গণতন্ত্রে ইলেকশন কমিশনকে যেভাবে বুট চোর আখ্যা দিয়ে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে, এতে সাধারণ পাবলিক কিন্তু ডিমোরালাইজ হচ্ছে। আমরা ভারতবর্ষের মানুষকে আমরা কি শিক্ষা দিচ্ছি, কি মেসেজ দিচ্ছি? আমরা প্রত্যেকটা দিন আমরা এই ডেমোক্রেটিক সিস্টেমের যে স্তম্ভগুলো রয়েছে সেগুলোকে আমরা আঘাত করছি। আমরা সেই জায়গায় আমাদের কর্পোরেশন লেভেলটাকে আমাদের শো করতে হবে। এমন না যে এই প্রক্রিয়া কালকে যদি ভারতবর্ষের সরকার চেঞ্জ হয়, অন্য সরকারও আসবে, তাকেও করতে হবে এগুলো জিনিস। সো উই আর একটা রং ট্রেন্ড বা রং মেসেজ সমস্ত ভারতবর্ষের মানুষের জন্য আমরা তৈরি করছি, নবপ্রজন্মের, যুব প্রজন্মের জন্য আমরা তৈরি করছি। আমাদেরকে খুবই সচেতন থাকা উচিত। কালকে আরো একটা বিষয় রঞ্জনবাবু যেটা বলছিলেন যে যদি কোনো বৈধ ভোটার বাদ যায় তাহলে তারা ছাড়বেন না, যদি এমনটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে সেই সমস্ত ভোটাররা কাদেরকে জানাবেন, কোথায় যাবেন? এই যে রঞ্জনবাবু যে কথাটা বলেছেন, আমি রঞ্জনবাবুকে ধন্যবাদ দিই। দ্যাটস দ্য হি হ্যাজ অলসো সাম স্পিরিটস অ্যান্ড গাটস। বাট উনি কিন্তু আমার দেখে মনে হচ্ছে উনি কিন্তু খুব অভিজ্ঞ লোক, কিন্তু উনি দলের দিক দিয়ে খুবই অভিজ্ঞ। কারণ উনি খুব ভালো জানেন, আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটি বুথে একজন বুথ লেভেল এজেন্ট প্রত্যেকটি রাজনৈতিক দলের থাকে। আমি আগে উদাহরণ দিয়ে বলেছিলাম, সাপোজ আমার নামটা আমার সেন্টারে বাদ পড়েছে বা রঞ্জন দার নামটা বাদ পড়েছে,
ওনার পার্টি লেভেল যারা ওয়ার্কার আছে বা বুথ লেভেল এজেন্ট আছে, সে ইমিডিয়েটলি ওই জায়গায় অবজেকশন করতে পারবে এবং ওই জায়গায় তাদের সুযোগ রয়েছে কারেকশন করার জন্য। তারা সেখানে নির্দিষ্ট ফর্ম আছে, সেখানে ফর্ম ফিল আপ করবে, সেখানে তারা আপিল করবে। সেই জিনিসটা আমার থেকে তো ওনারা বেশি ভালো পড়ছেন, কারণ পশ্চিমবঙ্গ, আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখেছি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, তৃণমূল কংগ্রেস হোক, সিপিএম হোক বা বিজেপি হোক, এরা কিন্তু এই বুথের যে প্রক্রিয়াটা এটা ওই জায়গায় খুব ভালো করে হয়। এবং আমি নিজে কিছুটা আমি পশ্চিমবঙ্গ থেকে শিখেছি বা ত্রিপুরার থেকে শিখেছি যে একটা বুথকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়। ওরা প্রত্যেকটা বৎসর কিন্তু ওই কাজে লেগে থাকে, আমি দেখেছি রাজনৈতিক দলগুলো। ইভেন কি একটা নতুন ভোটারের যদি নাম উঠাতে হয়, তাহলে সে যে দলের সাপোর্টার সেই দলের বাড়ির কর্তার কাছে যাবে এবং তিনি সেটাকে রিকমেন্ড করবেন, ফর্ম ফিল আপ করে দেবেন, ওনাকে মালা পরানো হবে, গিয়ে সে ভোটার লিস্টে নামাকরণ হবে। সো দিস ইজ দ্য পলিটিক্যাল প্রসিজিওর ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ত্রিপুরা। আমি নিজে সেটা উইটনেস হয়েছে অ্যান্ড আই রেসপেক্ট দেম এই জন্য যে এরা কমসে কম মানুষকে সেই ব্যাপারে সাহায্য করছে। আমাদের আসামেও এটা ট্রেন্ড শুরু হয়েছে, বিজেপি বিশেষ করে এই কাজটা শুরু করেছে, আমাদের দল এজিপিও শুরু করেছে। সো আই বিলিভ ইটস এ গুড ট্র্যাক, মানে ভালো ট্রেন্ড হচ্ছে যেটা আগামী দিনের জন্য। বেশ, ইতিমধ্যে এসআইআর কে কেন্দ্র করে আমরা বিভিন্ন বক্তব্য পেয়েছি। আমি একেবারে যেহেতু সময় শেষ হয়ে আসছে তাই একবার শোনাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঠিক অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে যে বক্তব্য উঠে এসেছে নিশীথ কুমারের, আমি একটু শোনাবো। আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে এসআইআর এর উদ্দেশ্য, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয়, সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। ইতিমধ্যে মানুষের ভোটাধিকার বা এই যে খর্ব করে দেওয়ার বক্তব্য তিনি তুলেছেন, একই সঙ্গে অসমের বেশ কিছু প্রসঙ্গ উঠে এসেছে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে। আমার যেহেতু সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমি প্রণয় বাবুর কাছে একবার যাব। প্রণয় বাবু, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা বেশ কিছু বক্তব্য পেয়েছি, মন্তব্য পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে কি বলবেন? আমার এখানে ডিস্টার্বের কারণে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনতে পারিনি। প্রণয়বাবু, ইতিমধ্যেই মানুষের অধিকার খর্ব করে নেওয়ার বক্তব্য উঠে এসেছে এবং ইতিমধ্যেই এটা একটা কৌশল ভোটের আগে, এমনটাই কিন্তু বলতে চাইছেন ইতিমধ্যে তৃণমূল। রঞ্জন বাবুর কথা এবং তৃণমূলের নেতৃত্বের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে বিস্তর ফারাক। একদিকে রঞ্জন বাবু বলছেন আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত, অন্যদিকে বারবার এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয়রা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা বারবার বলছি মানুষের অধিকার খর্ব করার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এসআইআর। যত সম্ভব, যতটা বেশি করে সম্ভব মানুষকে হয়রানি না করে মানুষের অধিকার মানুষের ঘরে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য এই এসআইআর করা হচ্ছে, যাতে মানুষ তার ভোটাধিকারের যে অধিকার, যে ভুয়া নাগরিক, যে ঘুষপেটিয়া, তারা মানুষের যে অধিকার কেড়ে নিচ্ছে, মৃত ভোটার যারা জীবিত ভোটারের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের যে আকাঙ্ক্ষা, তার ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার অধিকারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় আগামী দিনে, যাতে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে সঠিক ভোটারের নির্বাচনে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের সরকার গঠন হয়, মানুষ পরিচালিত হয়, সেটার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চাচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মানুষকে বিভ্রান্ত করছে, মমতা ব্যানার্জিরা মানুষকে বিভ্রান্ত করছে, বিচলিত করছে। মানুষকে বলবো বিচলিত করে বিভ্রান্ত করে মানুষকে লাভ নেই, মানুষ বিচলিত হবে না, বিভ্রান্ত হবে না। মানুষ এসআইআর পক্ষে কথা বলছে, পক্ষে কাজ করছে এবং করবে সঠিক ভোটার টিভিতে বসলে তো চেঁচালে হবে চ্যানেলে, মানুষকে কিছু শুনতে দিন। রঞ্জন বাবুরা বিচলিত হতে পারেন, তারা চিন্তিত হতে পারেন, কারণ তাদের ক্ষমতা যায় একটু শুনতে দিন। আপনার কথা শুনে কি করব? চিন্তিত, কারণ আগামী দিনে 26 নির্বাচন তারা ক্ষমতাহীন হয়ে যাবে। কি কথা বলে যাচ্ছে? কোনো মৃত ভোটার থাকবে না, ভুয়ো ভোটার থাকবে না। রঞ্জন বাবু, আপনি বলুন, শুনছি আপনাকে, আপনি বলুন। ভোট দিবেন। প্রকৃত ভাবে এসআইআর করতে গেলে নিজস্বভাবে কাজকর্মটা করতে হবে। প্রত্যেকটা বিএলওদের সাথে যোগাযোগ করে প্রত্যেকটা বুথে কাজ করতে হবে। বুথ লেভেল এজেন্টদের, বুথ লেভেল এজেন্টরা যদি কাজ করে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যায়, বিএলওদের
সাথে সহযোগিতা করে সেক্ষেত্রে এসআইআর করাও কোনো অসুবিধা হবে না। আর 2026 সালে পুনরায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসারও কোনো অসুবিধা হবে না। আজকে যারা বিজেপির পক্ষ থেকে যারা এসআইআর করে লাফাচ্ছে তাদের আগে বুথের সংগঠনটাকে ঠিক করতে হবে, কারণ বুথের কোনো তাদের সংগঠন নেই, তাদের কোনো দল নেই। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজটা করি, আমরা কাজটা করি। আমার পর্ব একেবারে শেষ হয়ে আসছে, কারণ সময় শেষ। একেবারে ছোট্ট করে উত্তর নেব দেনবাবু, ছোট্ট করে এই এসআইআর কে কেন্দ্র করে কি হবে বা কতটা প্রয়োজন এই মুহূর্তে সচেতনতা? দেখুন, এসআইআর অবশ্যই আমাদের প্রয়োজন এবং সেটা সমস্ত ভারতবর্ষে লাগু হোক, সুন্দর হোক। ভারতবর্ষকে সুন্দর করে তোলার জন্য, গণতন্ত্রকে মজবুত করার জন্য আমাদেরকে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করতে হবে। তাই এসআইআর যে প্রক্রিয়া হয়েছে এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলকে সেখানে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন এবং মানুষকে কোনোভাবেই মূর্খ বানানো যাবে না, মানুষদের কাছে রং ইনফরমেশন দেওয়া যাবে না, এই কথা দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একদমই তাই। এবং আজকে এই এসআইআর কে কেন্দ্র করে যে আলোচনা চলছিল এখানে শেষ করব, কারণ সময় যেহেতু শেষ হয়ে আসছে। তাই আমি প্রত্যেককে জানাবো ধন্যবাদ। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে যে 3 প্রতিনিধিরা আমার সঙ্গে ছিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকে সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন নিউজ আওয়ার।